বাজছে ভোট যুদ্ধের ঘণ্টা। দম ফেলার সময় নেই প্রার্থীদের, ছুটছেন দিনরাত এক করে। কথার লড়াইয়ে ভোটের মাঠে উত্তাপ। বিশেষ বিশেষ এলাকায় অনেক নতুন ভোটার, যা স্বাভাবিক নয়। ভোটার স্থানান্তরের বিষয়ে ইসির তথ্যে সন্তুষ্ট নয় বিএনপি। কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে দেশ। 12 ফেব্রুয়ারির পরিবর্তনের দিন। চাঁদাবাজি দখলবাজি বন্ধের আশ্বাস জামায়াত আমিরের। কুমিল্লা 4 আসনে ভোট করতে পারছেন না বিএনপির মঞ্জুরুল। 10-এ আপিলেও ব্যর্থ গফুর। ধানের শীষে লড়বেন মোবাশ্বের। বড় ছোট দল বলে কিছু নেই, সবাই সমান। পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। সহিংসতার উদ্বেগ থাকলেও ভালো নির্বাচন করতে প্রস্তুত সরকার। বিদেশিদের দৌড়ঝাঁপ এদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধের ঘণ্টা বাজছে। জয় পেতে মরিয়া প্রার্থীরা উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টায় চালাচ্ছেন প্রচারণা। জমে উঠেছে কথার লড়াইও। সমালোচনার তীরে বিদ্ধ করছেন একে অপরকে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণার গতি। পাড়া মহল্লা অলিগলি ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা। ভোটারদের মঞ্চে চষে বেড়াচ্ছেন খোদ বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও সদরের কাজীপাড়ায় জনসংযোগে জামায়াতের কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান। 18 বছর বয়স হয়ে গেছে, তারও আছে, তার আগে ভোট দিতে পারেনি। এইবার ওরা পণ করছে যে ভোট আমরা আপনারা পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে দায়িত্ব দেয় যাবে। কক্সবাজার 1 আসনের প্রার্থী বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ গণসংযোগ করেন চকরিয়া উপজেলা পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায়। এ সময় ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজনের দায়ে স্বাধীনতা বিরোধীদের সমালোচনা করেন তিনি। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে পরিচিত। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে নির্বাচনী প্রচারণায় বিএনপির কড়া সমালোচনা করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। কোন কোন দল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের ভাতার কথা বলছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর যার জন্য লড়াই করেছে, যার জন্য জীবন দিয়েছে, সেই পলিটিক্যাল ভিশন তাদের কোনো বক্তব্যে আমরা পাই না। দিনরাত এক করে প্রচারণা চালাচ্ছেন সিলেট 3 আসনের বিএনপি প্রার্থী এম এ মালিক। সংখ্যালঘু সম্প্রদায়কে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেন তিনি। কয়েকটা দল মিলে ছোটখাটো এরা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, নির্বাচনের এগেনস্টে ষড়যন্ত্র করতেছে, যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করতেছে। ভোট নির্বিঘ্ন করতে তৎপরতার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ। একে অপরের বিরুদ্ধে ছুটছেন নানা অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। কখনো স্লোগান, কখনো বা লিফলেট বিতরণ, এভাবেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এলাকায় প্রচারণা চালান বিএনপির নেতাকর্মীরা। বনানীতে তারেক রহমানের নির্বাচনী অফিস উদ্বোধন করেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম। কিভাবে বিএনপিকে ঠেকানো যায়, তারেক রহমানকে ঠেকানো যায়, সেটার জন্য তারা আবল তাবল বলতেছে। ঢাকা 9 আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিব রশিদ হাবিব। বলেন, কোনো প্রার্থী যেন
বিভেদ তৈরি করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। যে আসলে আমরা সবাই তো এলাকার উন্নয়ন চাই, তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকি, সবাই মিলে কাজ করি, যাতে কেউ পরিবেশ নষ্ট করতে পারে। ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম ডিবিসি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তুলে ধরেন তার নির্বাচনী ইস্তেহার। বলেন, এ আসনে গ্যাস, পানি, বিদ্যুৎ, আবাসন সমস্যা সমাধানে কাজ করবেন তিনি। মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন তৈরি করা, সেটার আমি একটা পলিসি দিয়েছি যে সোসাইটি ভিত্তিক ইয়াং জেনারেশন, অন্য রাজনৈতিক দল সকলের সম্মানে আমরা একটা সোসাইটি করব। এদিকে ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর ফকিরাপুলে তার নির্বাচনী অফিস উদ্বোধন করেন। পরে নানা অভিযোগ তোলেন ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। আমাদের তো 11 জন প্রার্থী, 11 জন প্রার্থীর মধ্যে আমি অভিযোগ করেছি একজনের নামে। তার জীবনটাই হলো একটা কালো জীবন, কালো অধ্যায়ের জীবন। বাকি প্রার্থীদের নিয়ে কিছু আমি বলি নাই। পাল্টাপাল্টি অভিযোগ আর নগরের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল প্রার্থীদের কণ্ঠে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। গত 1 থেকে 1.5 বছরে দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটার স্থানান্তরিত হয়েছে। বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক এমন অভিযোগ বিএনপির। আর নির্বাচনী প্রচারণায় নারীর ওপর হামলার প্রতিবাদ ও প্রয়োজনীয় ব্যবস্থার দাবি করেছে জামায়াত। দলের শীর্ষ পদে নারীদের থাকা মুখ্য নয় বলেও মনে করেন তারা। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণবিধি ভঙ্গসহ নানা অভিযোগ জমা হচ্ছে নির্বাচন কমিশনে। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে নির্বাচন ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, এনআইডি ও বিকাশ নাম্বার নিয়ে যারা কেলেঙ্কারি করেছে তারাই ভোটার মাইগ্রেশনের মতো কাজ করেছে। 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। যে বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে, যেটা অস্বাভাবিক। তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই এবং আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারীদের বাধা দেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিতে যান জামাত নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নারী কর্মীদের উপর হামলার ঘটনা বারবার জানানোর পরেও ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। রিপিটেডলি ঘটনাগুলো ঘটছে এবং এর কারণে বাংলাদেশের নারী সমাজ খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। ভোটারদের মধ্যে নারীরা হচ্ছেন অর্ধেক নারীরা, সুতরাং তাদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে সরকারের এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। এ সময় জামাত ইসলামের মহিলা শাখার প্রতিনিধি প্রফেসর হাবিবা সুইট বলেন, জামাত নারীর ক্ষমতায়নের পরিপন্থী না, শীর্ষ পদে থাকা নয়, অধিকার আদায় গুরুত্বপূর্ণ। আমাদের সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে এবার আমরা কোনো ক্যান্ডিডেট দিব না ইনশাল্লাহ। আমরা তো লোকাল ইলেকশনে আমরা পার্টিসিপেট করেছি, সেটা ডাটা তো আপনাদের কাছে আছে। এছাড়া সন্ধ্যায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য কার্ড ও স্টিকার দেয়া নিয়ে সাংবাদিকদের সাথে বৈঠকে বসেন ইসির অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে দেশ। 12 ফেব্রুয়ারি তা পরিবর্তনের দিন। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি বন্ধ করার ঘোষণা দিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াত আমির। নির্বাচনী জনসভায় অংশ নিতে রবিবার শেরপুর ও জামালপুর সফর করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জামালপুর সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় আমির বলেন, বেকার ভাতা হবে যুবকদের জন্য অপমান, তাই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জয়ী হলে এমপি ও তাদের পরিবারের হিসাব দিতে বাধ্য করা হবে বলে জানান তিনি। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দেব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাআল্লাহ।
এর আগে সকালে শেরপুরে শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে আমির। বলেন 12 ফেব্রুয়ারি পরিবর্তনের সঠিক সিদ্ধান্ত নিতে হবে জনগণকে। সত্যের আগমনধ্বনি ঘন্টা বাজাচ্ছে। মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি সমাজ থেকে বিদায় নেওয়ার জন্য রাস্তা এখন লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন ঘন্টাটা একটু জোরে বাজাতে হবে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হয়। দ্বিতীয় ভোটটি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, অথবা 11 দলের যেখানে যে প্রতীক আছে সেই প্রতীক। বিশেষ একটি মহল আইডি হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনী প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও দাবি করেন জামায়াতে আমির। অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। এর আগে শেরপুরের শ্রীবর্দীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন আমির। সঞ্জিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্টে নারীদের নিয়ে অপমানজনক মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা চলছে। নিন্দা জানিয়ে রাজপথে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। যদিও জামায়াতের পক্ষ থেকে আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করা হয়। কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ভাইরালে দেশ জুড়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নারীর প্রতি বিদ্বেষমূলক মন্তব্য আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে তীব্র নিন্দা জানায় নানা শ্রেণী পেশার মানুষ। জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল। জামায়াতের আমিরের প্রতি ক্ষোভও জানান তারা। রাজনৈতিক দলের দর্শন এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের নেতাদের বক্তৃতা এবং তাদের সকল কাজের মধ্য দিয়ে বারবার এদেশের নারীরা একদিকে অপমানিত হচ্ছে। গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে জামায়াতের আমিরের মন্তব্যকে অশোভন বলে প্রতিবাদ জানায় বিএনপি। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা হবে। এদিকে জামায়াত আমিরের পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হয়। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে তারাই হ্যাকিংয়ে জড়িত বলেও দাবি করা হয়। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকড হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির সাইবার যুগ্ম পুলিশ কমিশনার। বাংলাদেশ জামাতে ইসলামের আমির জনাব ডক্টর শফিকুল ইসলাম মহোদয়ের এক্স অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল এবং সে সংক্রান্ত একটা জিডিও হয়েছে, আমরা শুনতে পেয়েছি। এই সংক্রান্তে আমাদের কাছে কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছে আপিল বিভাগ। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দেওয়া হয়। ফলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারছেন না। 130 কোটি টাকারও বেশি হচ্ছে ঋণ খেলাপি। 2004-05 130 কোটি টাকারও বেশি ঋণ নিয়ে
সে 2026 সালে এসেছে, সে ঋণ পরিশোধ করে নাই, সে বারবার আপনার হাইকোর্টকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে। বিষয়টি এমন না যে তার প্রথমবারই প্রার্থিতা বাতিল হয়েছে, সে একই ঘটনার কারণে সে 2008 সালেও নির্বাচন করতে পারেনি। থার্ড পার্টি পরবর্তীতে গিয়ে সেটার বিরুদ্ধে আপিল করলে আপিল শুনানি হয়। আপিল শুনানির পর আজকে আদেশের জন্য ছিল। মাননীয় আপিল বিভাগ এই আপিলটি প্রাথমিকভাবে লিভ গ্রান্ট করেছেন একটি গ্রাউন্ডে। কোনো বড় দল ছোট দল নেই, সবাই সমান। নির্দেশনার পরেও পক্ষপাতমূলক আচরণ করলে পরিণতি খারাপ হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সাথে সভায় তিনি এই কথা বলেন। এ সময় নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে নানা দিক নির্দেশনা দেন তিনি। পাশাপাশি ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার রাখার নির্দেশনাও দেন। বলেন, মোবাইল ব্যাংকিং এর উপর নজরদারি রাখতে হবে, অপতথ্য গুজব প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের কঠোর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নিরপেক্ষতার প্রশ্নে নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে এবং নিবে। আমাদের পছন্দ অপছন্দ ব্যক্তি নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ, আর কোথাও নয়। আমি যখন পেশাদারের দায়িত্ব পালন করছি, শতকরা 100% নিরপেক্ষতাকে কাজ করতে হবে। আমাদের কাছে কোনো বড় দল ছোট দল, হেভিওয়েট প্রার্থী লাইটওয়েট প্রার্থী নাই, সবাই সমান। রাজধানী মিরপুরে ঢাকা 15 আসনে নিজের নির্বাচনী এলাকায় পথসভায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। লড়াই করে যাব 12 তারিখ সেই পরিবর্তনের দিন। 4টা মিনিট আপনারা অপেক্ষা করেন, আজানটা শেষ হোক, আমার বাকি 3টা কথা বলে শেষ করব আমি। সময় লাগবে 4 মিনিট ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকা 15 আসনে বক্তব্য রাখছিলেন জামায়াত আমির। নির্বাচনে সহিংসতার উদ্বেগ থাকলেও সঠিক নির্বাচন করতে প্রস্তুত রয়েছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে রাজধানীর এক হোটেলে ডিক্যাব আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শেষে এই কথা বলেন তিনি। বলেন, নির্বাচন সামনে রেখে বিদেশিদের দৌড়ঝাঁপ বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে। নির্বাচন ও কূটনৈতিক রিপোর্টিং নিয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন সমাপনী দিনে সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বক্তব্য রাখেন ইউএনডিপির প্রতিনিধি। Across the world, electoral environments are increasingly shaped by misinformation, disinformation, hate speech. পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন বিদেশিদের ভূমিকা নিয়ে তার বক্তব্যে কথা বলেন। Election is extremely important. Equally important is the process through which the election goes. সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোনো নির্বাচনই শতভাগ সহিংসতা মুক্ত হয় না, তবে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু, কারণ সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। নির্বাচন এলেই বিদেশিদের দৌড়ঝাঁপ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা কিছুটা বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রত্যেক দেশেই ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত হলে কিছু ট্রেডিশন দাঁড়িয়ে যায়। ভারতের যেমন এক ধরনের ট্রেডিশন আছে, আমাদের দেশে এক ধরনের ট্রেডিশন দাঁড়িয়ে গেছে এবং এটা আমাদের কালচারের অংশ হয়ে গেছে যে এখানকার যে কূটনৈতিক কমিউনিটি আছেন তারা এই নিয়ে কথাবার্তা বলেন এবং আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে আমাদের সমাজেরও একটা বড় অংশই চায় যে তারা কথা বলুক, কাজেই তাদেরকে আমি দোষ দিতে পারি না। এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তবে প্রধান উপদেষ্টার জাপান সফর বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেন তৌহিদ হোসেন। আমার জানা মতো এরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ যে প্রোগ্রাম তো একটা খাড়া করতে সময় লাগে বেশ কিছু, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে উনি যাচ্ছেন এই সময়ের কাজে সেই প্রস্তুতি নেন, এরকম কোনো তথ্য আমার কাছে আসে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামে সেনা, নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে। দুপুরে চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই
ব্যবস্থা করা হয়েছে। এখানে নেভির সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, কোস্টগার্ডের সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, প্লেনে রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12 ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 190, ঢাকা 17-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি ঢাকা 17 আসনে, এটি সংসদীয় আসন 190। আমার সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আমি যতটুকু জানি আপনি এতদিন ডাক্তারি পেশায় মানুষের মন জয় করেছেন চিকিৎসা সেবা দিয়ে। এখন মানুষের পালস দেখে বুঝতে হবে জনগণ আপনাকে কতটা ভালোবাসে। এটা কিভাবে দেখছেন আপনি মানুষের ভালোবাসা? আমাদের বর্তমান সমাজটা এই যে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, তারপরে পরস্পরের সম্পদ লুণ্ঠন, নারীদের যে অত্যাচার করা, এই সবগুলোই বলতে পারেন সমাজের অসুস্থতার একটা সিমটম। এই সমাজটা এখন পুরোপুরি কলুষিত, দূষিত, অসুস্থ। আমি মনে করি আমার মতো একজন চিকিৎসক এই সমাজের চিকিৎসার দায়িত্ব যদি নেয়, তাহলে ইনশাল্লাহ আমি যেমন রোগীকে সুস্থ করতে পেরেছি, একটা টেকনোলজি দেশে দাঁড় করাতে পেরেছি, এই সমাজটাকেও পরিবর্তনের একটা মডেল হিসেবে মানুষের কাছে তুলে ধরতে পারবে ইনশাআল্লাহ। চিকিৎসার যে পথ ছিল, এই রাজনীতির পথটা অনেকটা বন্ধুর। আপনি দীর্ঘদিন ধরে এই রাজনীতি মাঠে আছেন, তো এই বন্ধুর পথ আপনি কিভাবে অতিক্রম করছেন? রাজনীতির পথ বন্ধুর যেমন আছে, আমরা এটাকে সুস্থ ধারায় নিয়ে আসতে চাই। কোনো সম্পদ লুণ্ঠন করি নাই, কোনো ব্যাংক থেকে লোন নেই নাই। যারা এখন নির্বাচন করতে আসছে আপনি দেখবেন যে প্রায় 5-6 হাজার কোটি টাকা লোন, ঋণ খেলাপি। যারা এরকম লোন নিয়ে আসে তারা কি তার নিজের সম্পদ আগে লোন শোধ করবে নাকি জনগণের জন্য কাজ করবে? এই সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে অঙ্গীকার করছেন, একটা নতুন বাংলাদেশ মানে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, তো সেটা কিভাবে সংক্ষেপে জানতে চাই। মানুষের যেটা আছে সেটা নিয়েই তারা ভালোভাবে থাকতে চায়। যেমন আমি যে এলাকা আছি, এই এলাকার ব্যবসায়ীরা তারা যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান করতে পারে, হাজার হাজার কোটি টাকা তারা ইনভেস্ট করতে পারে, কিন্তু তারা যখন ইনভেস্ট করতে যায় তাদের 40টা 50টা পেপারস লাগে, তাদেরকে বেঁধে ধরা হয়, এক টেবিল থেকে আরেক টেবিলে কাগজ যায় না। এই যে বিভিন্ন ধরনের মানুষের হয়রানি এবং আমলাতন্ত্রের জটিলতা, এটাকে আমরা ভেঙে একত্রিতভাবে স্মুথীকরণভাবে সারা দেশ বিদেশে চলছে যে এক টেবিলে আপনার এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব। আপনার এখানে যেমন বাড়িধারা আছে, গুলশান আছে, বনানী আছে, ভিআইপি এলাকা বলা হয়, ঠিক আপনি এই এলাকায় যেখানে আসছেন শ্রমজীবী মানুষ, প্রচুর মানুষ ভোটার আপনি, তো এই যে শ্রমজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কি পরিকল্পনা যদি বলেন? যেটা এলিট সোসাইটি আছে তারা তাদের নিজস্ব সম্মান নিয়ে ব্যবসা করতে চায়, তারা সিকিউরিটি চায়। এলিট সোসাইটির মানুষ লেক আছে সেটা পুনরুদ্ধার চায়, মাঠটা পুনরুদ্ধার চায়, পার্কটা পুনরুদ্ধার চাই, সেটা তাদের জন্য ব্যবস্থা করব। এই এলাকায় যেটা নিম্ন আয়ের লোক, এই এলাকার সবচেয়ে বেসিক যে নিড, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য কোনোটাই ভালো নাই। স্যানিটেশনের অবস্থা নাই, তাদের পিওর ড্রিঙ্কিং ওয়াটার নাই, পিওর ফুড নাই, তাদের স্বাস্থ্যের ব্যবস্থা খারাপ, তাদের যে গ্যাসের অবস্থা নাই, তাদের যে নর্মাল যে ড্রেনেজগুলো সেটা নাই। এই বাড়িগুলোকে বলতে পারেন পুরা তাদেরকে পুনর্গঠন করে তাদেরকে একটা সুস্থ ধারা নিয়ে আসতে হবে। তাদের জন্য আলাদা আমরা একটা হসপিটালও করতে পারি। এখানে দেখবেন যে অনেক হাসপাতাল, কিন্তু কার্যত তাদের চিকিৎসার জন্য সরকারি কোনো হাসপাতাল নাই। মিনিমাম স্ট্যান্ডার্ড জীবনযাপন যেন তারা করতে পারে সেটার ব্যবস্থা আমরা করবেন। ঢাকা 17 আসনের দিকে শুধু ঢাকার মানুষ না, সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে। একটা দলের প্রধান এখানে নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠিক আপনি একজন হেভিওয়েট প্রার্থী, আপনার নিজের একটা সুনাম, যথেষ্ট সুনাম রয়েছে, তো এটা আপনি কিভাবে দেখছেন যে এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা কেমন হবে? আমরা আশা করি আমাদের বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। আমার যদি আপনি কোশ্চেন করেন যে আপনাকে কেন ভোট দেবে, আমি অন্যভাবে কোশ্চেন করি যে ক্রাইটেরিয়া থাকলে বর্তমান জেনারেশন ভোট দেয় সেই ক্রাইটেরিয়ার কোনটা নাই আমার মধ্যে। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়ী হব বলে আমরা আশা করি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে রাত 9টায় অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলার চেষ্টা করবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথে। ভারত ইরান থেকে নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় অবকাশ যাপনে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি আরও বলেন, চীন কানাডা বাণিজ্য চুক্তি হলে খুবই গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানানো হবে। ছুটি কাটাতে ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উড়াল দেওয়ার আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিভিন্ন ইস্যুতে। বলেন ভারত ইরান থেকে নয়, ভেনেজুয়েলা থেকে তেল কিনবে। ইরানের পরিবর্তে ভারত এখন ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনবে, এতে তারা উপকৃত হবে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটন দিল্লিকে এমন সব দেশ থেকে জ্বালানি আমদানিতে উৎসাহিত করছে যারা তাদের কৌশলগত মিত্র অথবা যাদের ওপর কোনো মার্কিন নিষেধাজ্ঞা নেই। উদ্বেগ জানান চীন কানাডা বাণিজ্য ইস্যুতে। চীনের সাথে কানাডা বাণিজ্য চুক্তি করলে খুবই গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করে কিউবাকে জ্বালানি তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেন। এই ইস্যুতে কিউবার সঙ্গে চুক্তির ইঙ্গিত দেন তিনি। এছাড়া গ্রিনল্যান্ড ইস্যুতেও আলোচনা শুরু হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ বা কেনার বিষয়ে চাপ দিয়ে আসছেন ট্রাম্প। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। নতুন অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য বৈদেশিক সহায়তা খাতে বিপুল অর্থ বরাদ্দ রেখেছে ভারত। তবে বাংলাদেশের জন্য বরাদ্দ অর্ধেক করে রাখা হয়েছে ৬০ কোটি রুপি। রবিবার দেশটির পার্লামেন্টে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৬-২৭ অর্থ বছরে সর্বোচ্চ ২,২৮৮ কোটি ৫৬ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে ভুটানের জন্য। এছাড়া নতুন অর্থ বছরে নেপালকে ৮০০ কোটি, শ্রীলঙ্কাকে ৪০০ কোটি এবং আফগানিস্তানকে ১৫০ কোটি রুপি সহায়তা দেবে নয়াদিল্লি। এবার বাংলাদেশের জন্য ৬০ কোটি রুপি রাখা হলেও গত অর্থ বছরে রাখা হয়েছিল ১২০ কোটি রুপি, যদিও পরে তা কমিয়ে প্রায় ৩৪.৫ কোটিতে নামিয়ে আনা হয়। ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। রবিবার দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাগ এই ঘোষণা দেন। ইসলামিক বিপ্লবী গার্ডকে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসীর তকমা দিয়েছে তেহরান। এক ভিডিও বার্তায় স্পিকার বলেন, আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনী এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত করা হবে। এর আগে গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে সর্বোচ্চ শক্তি ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করে বিপ্লবী গার্ড। এ কারণে ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে প্রতীকী ব্যবস্থা হিসেবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়। শান্ত, তাসকিন, মুস্তাফিজদের ছাড়াই মিরপুরে কন্ডিশনিং ক্যাম্প শুরু ক্রিকেটারদের। প্রথম দিন যাচাই করা হয়েছে ক্রিকেটারদের ফিটনেস। সোমবার থেকে শুরু স্কিল ট্রেনিং। ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ৩ দলীয় টি-20 টুর্নামেন্ট। এরই মধ্যে ৩ দলের স্কোয়াড ও সূচি ঘোষণা করেছে বিসিবি। সব ঠিক থাকলে হয়তো ভারতে বিশ্বকাপ প্রস্তুতি চলত বাংলাদেশের। পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সব। বাস্তবতার কষাঘাতে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ। মিরপুরে বন্দী টাইগারদের ব্যস্ততা। জাতীয় দলের ক্রিকেটারদের অপ্রত্যাশিত অবসর শেষ। বিশ্বকাপের দুঃখ ভুলতে বিসিবির নতুন উদ্যোগ। অদম্য বাংলাদেশ টি-20 কাপ দিয়ে লিটন হৃদয়, শরীফুলদের চাঙা রাখার চেষ্টা। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিন হয়েছে ক্রিকেটারদের ফিটনেস যাচাই। লম্বা বিরতি দিয়ে জাতীয় দলের 3 ফরম্যাটের ক্রিকেটারদের নিয়ে হয়েছে পরীক্ষা। ওয়ার্ম আপের পর বিসিবি ট্রেনারদের অধীনে লিটন, মুশফিক, রিশাদরা ব্যস্ত পরীক্ষা দিতে। ১৬০০ মিটার রানিংয়ে ক্রিকেটাররা অংশ নিয়েছেন 3 ভাগে। ধৈর্য ও সহনশীলতার পরীক্ষায় 3 গ্রুপের মধ্যে সবার চেয়ে এগিয়ে নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মেহেদি মিরাজ। 4 দিনে শেষ হবে 3 দলের টুর্নামেন্ট। ৫, ৬, ৭ টানা ম্যাচের পর একদিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি হবে ফাইনাল। 3 দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেখানে বাংলাদেশের বিশ্বকাপ দলের প্রতিচ্ছবি ধূমকেতু। দুর্বার ও দুরন্ত স্কোয়াড সাজানো হয়েছে ওয়ানডে, টেস্ট ও ইমার্জিং দলের ক্রিকেটারদের নিয়ে। ক্যাম্পের প্রথম দিন ছিলেন না শান্ত, তাসকিন, মুস্তাফিজ। সোমবার থেকে শুরু ক্রিকেটারদের স্কিল ট্রেনিং। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে বোলিং করে বাংলাদেশ। নিগার সুলতানাদের মাত্র 103 রানের টার্গেট ছুড়ে দেয় ডাচরা। 17 ওভারেই সেই রান টপকে যায় টাইগ্রেসরা। 50 হাঁকিয়েছেন ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি। 23 বলে 33 রান করেন সোবহানা মুস্তারি। যদিও ভালো শুরু করে পাননি ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। অন্যদিকে বল হাতে ইকোনমিক্যাল ছিলেন মারুফা। 4 ওভারে 14 রানে নিয়েছেন 1 উইকেট। নাহিদা আক্তারের সামনে দাঁড়াতেই পারেনি ডাচ ব্যাটাররা। 4 ওভারে 10 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন এই স্পিনার। 2 ম্যাচ হাতে রেখেই মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। রাত 8টায় ডিবিসির বিশেষ আয়োজন